There are no programs on this channel at present. Details of all our বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। ভারতের কাছ থেকে করোনা টিকা পেতে সমস্যা হতে পারে, এই খবরের পর বাংলাদেশ সরকার বলছে ভারতের সাথে চুক্তিতে কোনো ব্যত্যয় ঘটবে না। ভারত ছাড়া অন্য কোনো দেশ থেকে টিকা আনার কোনো বিকল্প চিন্তা কি রয়েছে? চায়নার কয়েকটা ভ্যাকসিন আছে এবং রাশিয়ান ভ্যাকসিনটা আছে, সেগুলো আমাদের চিন্তায় রাখা উচিত। এতে সুবিধাটা হলো যে যত বেশি অপশন গুলো থাকবে তাহলে আমাদের একটা না পেলে আরেকটা, আরেকটা না পেলে আরেকটা, সেই সুযোগটা বেড়ে যাবে। শুনবেন সে সম্পর্কে। প্রান্তিক আয়োজনে থাকছে ফোন ইন। আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নের জবাব দেবেন একজন বিশেষজ্ঞ। তবে শুরুতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মিজানুর রহমান খান। ব্রিটেনের এক আদালত আজ রায় দিয়েছে যে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে সোপর্দ করা যাবে না। হাজার হাজার মার্কিন সামরিক ও কূটনৈতিক গোপন দলিল ফাঁসের অভিযোগে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছিল। মিস্টার অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্যের কথা উল্লেখ করে বিচারক রায়ে বলেন, মার্কিন কারাগারে মিস্টার অ্যাসাঞ্জ আত্মহত্যা করতে পারেন। ইরান সরকারের একজন মুখপাত্র বলছেন তার দেশ ফর্দ পারমাণবিক কেন্দ্রে 20% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে। এটি হচ্ছে ইরানের দিক থেকে 2015 সালে সম্পাদিত চুক্তির সবশেষ বরখেলাপ, কারণ এই চুক্তি অনুযায়ী ইউরেনিয়ামের 20% পরিশোধন অনুমোদিত নয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী পারস্য উপসাগরে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ আটক করেছে। হানকুক চেমি নামের ওই জাহাজের সব ক্রুদেরও বন্দী করা হয়েছে। ইরানের সূত্রগুলি বলছে জাহাজটিতে 7,200 টন তেলজাত রাসায়নিক পণ্য বহন করা হচ্ছিল। পাকিস্তানের এক আদালত ঘোষণা করেছে যে কুমারিত্ব পরীক্ষা বেআইনি এবং সংবিধান বিরোধী। লাহোরের হাইকোর্ট বলছে যৌন সহিংসতার মামলায় এই পরীক্ষার কোনো ফরেনসিক মূল্য নেই এবং এর মাধ্যমে নারীদের অবমাননা হয়। করোনা ভাইরাস মহামারীর জেরে শ্রীলঙ্কার অর্থনীতিতে 3.9% সংকোচন হওয়ায় সে দেশে বৈদেশিক মুদ্রার লেনদেনে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, মহামারীর ফলে গত বছর দেশের পর্যটন এবং বাণিজ্য নির্ভর অর্থনীতিতে রেকর্ড পরিমাণ ক্ষতি হয়েছে। আলজেরিয়ার প্রেসিডেন্টের ব্যঙ্গচিত্র ফেসবুকে পোস্ট করার দায়ে এক ব্যক্তিকে 3 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট আব্দুল মজিদ টেবনের ব্যঙ্গচিত্র ফেসবুকে পোস্ট করার জন্য গত 8 মাস ধরে ওয়ালিদ কেচিদা আটক রয়েছেন। বিবিসি বাংলা রাতের আয়োজন পরিক্রমা শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। অনুষ্ঠানের শ্রোতা বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। এখানে আপনাদের জানিয়ে রাখি, আজকের নিয়মিত ফোন ইনে করোনা ভাইরাস এবং বক্ষব্যাধি সংক্রান্ত আপনাদের প্রশ্নের জবাব দিবেন বাংলাদেশ বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডক্টর কাজী সাইফুদ্দিন বেন নূর। আশা করি শুনবেন। অনুষ্ঠানের গোড়াতেই যেমনটা বলছিলাম যে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে করোনা ভাইরাস টিকা রপ্তানি করতে দিল্লি সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। আজ এমনি একটি খবরে বাংলাদেশে দিনভর তুমুল হইচই হওয়ার পর বাংলাদেশ সরকার বলছে ভারতের কাছ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে কোনো সমস্যা হবে না। নিষেধাজ্ঞার খবর প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ তাৎক্ষণিকভাবে ভারতের সাথে যোগাযোগ করে। পরে স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে টিকা আমদানিতে ভারতের সাথে যে চুক্তি হয়েছে সেটির কোনো ব্যত্যয় ঘটবে না।
কিন্তু জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির শুরুর দিকে বাংলাদেশ টিকা পাবে বলে উল্লেখ করা হলেও সুনির্দিষ্ট কোনো তারিখ এখনও জানা যায়নি। এ নিয়ে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা মুন্নি আক্তার। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি ভারত সরকার দেশটিতে অনুমোদন দেওয়ার পর এ বিষয়ে স্থানীয় একটি টেলিভিশনকে সাক্ষাৎকার দেন ভারতে ভ্যাকসিনটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদার পুনাওয়ালা। ভারতের ব্যবসা বিষয়ক সংবাদ মাধ্যম সিএনবিসি টিভি 18-কে দেয়া ওই সাক্ষাৎকারে মিস্টার পুনাওয়ালা বলেন, এ পর্যন্ত তারা যে লাইসেন্সটি পেয়েছেন সে অনুযায়ী পর্যাপ্ত মজুদ থাকলেও ভারত সরকার ছাড়া আর কাউকে এই মুহূর্তে টিকা সরবরাহ করতে পারবে না তারা। From the discussions with them is that we would only be supplying and authorized under this license to give the vaccine to the government of India. We can't export it and we can't give it to the private market. এদিকে সেরাম ইনস্টিটিউট টিকা রপ্তানি করতে পারবে না এমন খবর বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হওয়ার পর বাংলাদেশে উদ্বেগ তৈরি হয়। কারণ করোনা ভাইরাসের টিকা আমদানিতে এই সেরাম ইনস্টিটিউটের সাথেই চুক্তি করেছে বাংলাদেশ। তাই এমন খবরের জেরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হাইকমিশনের সাথে সকাল থেকেই যোগাযোগ করে যাচ্ছিল বাংলাদেশ। পরে দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন, টিকার ব্যাপারে যেহেতু ভারতের সাথে বাংলাদেশের G2G বা সরকারের সাথে সরকারের চুক্তি হয়েছে, তাই টিকা পেতে কোনো সমস্যা হবে না। ভারত সরকার বলেছে শুধুমাত্র কমার্শিয়াল অ্যাক্টিভিটিদের উপরে নিষেধাজ্ঞা হয়েছে, আমাদের গুলাতে না, কারণ এটা সরকার তো সরকার। এতদিন যাবৎ সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া নিজের দেশের সরকারের কোনো অনুমোদন পায়নি, গতকালকেই তারা পেয়েছে। এখন তারা আবেদন করবে WHO-র কাছে। WHO-র কাছে আবেদন করলে 3 সপ্তাহের মধ্যে পাবে। যদি 3 সপ্তাহের মধ্যে WHO-র অনুমোদন তারা নিয়ে আসতে পারে, তাহলে আমাদের সময় বলা ছিল ফেব্রুয়ারিতে পাবো। এখন তো ফেব্রুয়ারি মাস আসতে আমাদের 3-4 সপ্তাহ আছেই বাকি, কাজে ডিলে হওয়ার কোনো অবকাশ নাই। সংবাদ সম্মেলনে যোগ দেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও। তিনি আশ্বস্ত করেন যে টিকা নিয়ে বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তি হয়েছে তা ব্যাহত হবে না। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে বাংলাদেশের সাথে যে চুক্তি হয়েছে তা কার্যকর করা হবে। সেই সাথে সেরাম ইনস্টিটিউটের কর্মকর্তা যে বক্তব্য দিয়েছে তার সাথে ভারত সরকারের নীতির কোনো সম্পর্ক নেই বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মোমেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানিয়েছেন আমাদের সাথে যে বাইলেটারাল এগ্রিমেন্ট করেছে এটা ইমপ্লিমেন্ট হবে। তো এই নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নেই। 2 নম্বর উনি বলেছেন যে সেরাম কোম্পানির সিইও যেটা বক্তব্য দিয়েছেন এইটা ওনার ব্যক্তিগত, এটা ভারত সরকারের কোনো পলিসি না। তিনি বলেছেন, ভারতীয় সরকার বলেছেন কমিটমেন্ট হ্যাজ বিন মেড এট দি হাইয়েস্ট লেভেল। সুতরাং আমরা এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নয়। এদিকে টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার বিষয়ে সেরাম ইনস্টিটিউটের জনসংযোগ কর্মকর্তা মায়াঙ্ক সেন দিল্লিতে বিবিসির ইয়োগিতা লিয়ামিকে জানিয়েছেন, টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার যে খবর প্রকাশিত হয়েছে তা পুরোপুরি সঠিক নয়, কারণ তাদের টিকা রপ্তানির উপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে কবে নাগাদ টিকা বাংলাদেশে আসতে পারে সে বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তারিখ জানা যায়নি। এ বিষয়ে সেরাম ইনস্টিটিউটের টিকা আমদানিতে চুক্তিবদ্ধ বাংলাদেশি প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা জানান, বাংলাদেশের ওষুধ প্রশাসন যখন অনুমোদন দেবে তারপর থেকে 1 মাসের মাথায় প্রথম চালান আসবে। সোমবার এ বিষয়ে আবেদন করা হয়েছে বলেও জানান রাব্বুর রেজা। এক্সাক্ট টাইমটা আমি বলতে পারবো না, কিন্তু যেটা হয়েছে আমাদের একটা ক্লজ আছে যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের রেগুলেটরি অথরিটি যখন এটা অ্যাপ্রুভাল দিবে তখন থেকে 1 মাসের মধ্যে প্রথম চালানটা আসবে। আমরা আজকে ইনফ্যাক্ট ডকুমেন্টেশন দিয়ে আমরা ফাইনাল অ্যাপ্রুভাল করেছি রেজিস্ট্রেশনের জন্য। এখন ওনারা দেখে এটা যখন অ্যাপ্রুভাল দিবে সেই সময় থেকে আসলে ক্লক স্টার্ট হবে 1 মাসের ক্লকটা। প্রতি মাসে 50 লাখ ডোজ হিসেবে 6 মাসে পুরো 3 কোটি ডোজ টিকা বাংলাদেশকে দেওয়ার কথা রয়েছে সেরাম ইনস্টিটিউটের। মুন্নি আক্তারের প্রতিবেদন। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কাছ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনার জন্য বাংলাদেশ সরকার একটি ত্রিপক্ষীয় চুক্তিতে সই করেছিল ডিসেম্বর মাসে। এরপর গত শনিবার অগ্রিম অর্থ ছাড়ের কথাও জানিয়েছিল সরকার। এখন এই টিকা পাওয়া নিয়ে নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে বিকল্প কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, এখন সেই প্রশ্নই উঠেছে। ভারতের সেরাম ইনস্টিটিউট ছাড়া বাংলাদেশ আর কোন কোন দেশের সাথে টিকা কেনার ব্যাপারে বিকল্প চিন্তাভাবনা করতে পারে এবং সেগুলো কতটা কার্যকরী হতে পারে।
জানার চেষ্টা করেছেন ঢাকায় সংবাদদাতা ফারহানা পারভিন। টিকা কেনার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে বাংলাদেশ সরকার একমাত্র চুক্তি করে। এতদিন সেই দিকেই নজর ছিল সবার। বিকল্প কি ব্যবস্থা হচ্ছে সেটার দিকে নজরই ছিল না, বরং কবে কিভাবে সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশে আসবে টিকা সেটাই ছিল সবার আগ্রহের বিষয়। কিন্তু সেরাম ইনস্টিটিউট এখন টিকা রপ্তানি করবে না এমন খবরে জরুরি এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারত ছাড়া টিকা আনার বিকল্প কী চিন্তা করছে সরকার এমন প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কথা হয়েছে বলে জানাচ্ছেন। তিনি বলেন, তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার। 2 দিন আগে চীনের অ্যাম্বাসেডর আছেন, উনি আমাদেরকে এই বিষয়ে জানিয়েছেন এবং ওনার কাছে আমি কাগজপত্র চেয়েছি যে আপনাদের যে অন্য ভ্যাকসিনের কথা বলছেন সেই ভ্যাকসিনের কি পর্যায়ে আছে এই বিস্তারিত কাগজ আমাদের কাছে পাঠান, তারপরে আমরা চিন্তা ভাবনা করে অনুমোদন দেওয়ার চেষ্টা করব ট্রায়ালের। মানে ওনারা তো ট্রায়াল পর্যায়ে আছে, দু একটা দেশে ট্রায়াল করেছে, তারা বাংলাদেশে ট্রায়াল করতে চায়। তো ট্রায়াল করার পরে তো সময় নেয়, এই ট্রায়াল প্রসেস আপনারা জানেন একটু দীর্ঘমেয়াদী এবং তারপরে অবজারভেশনে থাকতে হয়, তারপরে ভ্যাকসিনটি তাদের দেশে অনুমোদন হয়, WHO অনুমোদন দেয় এবং আমাদের দেশে অনুমোদন দেয়। এই প্রক্রিয়াটা তো চলমান আছে, একটু সময় নেবে। চীন ছাড়া রাশিয়ার ভ্যাকসিনের ব্যাপারেও দেশটির সাথে আলোচনা হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন, তবে সেটাও ট্রায়ালের পর্যায়ে রয়েছে। সুতরাং সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যতদূর কাজ এগিয়েছে তার কাছাকাছি যেতে অনেক সময় লাগবে। গবেষকরা বলছেন, একটা দেশ থেকে আরেকটা দেশের টিকা কিনে আনা অনেক জটিল প্রক্রিয়া। নাম প্রকাশ না করার শর্তে একজন বিজ্ঞানী জানাচ্ছেন, বিরাট জনসংখ্যার দেশ ভারত তাদের চাহিদা পূরণ না করে দেশের বাইরে টিকা রপ্তানি করবে না এমন শঙ্কা তাদের আগেই ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক বেনজির আহমেদ বলছিলেন, আমরা আগে থেকেই বেশ কিছু সুযোগ হারিয়েছি, তবে এখন কি করা যেতে পারে সে সম্পর্কে তিনি পরামর্শ দিয়েছেন। আমরা আগে থেকেই বেশ কিছু সুযোগ মিস করছি। চায়নার সাথে যদি আমরা ট্রায়ালটায় পার্টিসিপেট করতাম তাহলে আমাদের সুযোগটা একটু বাড়ত। 1 2 নম্বর হলো যে একটা টিকাকে ঘিরে আমরা যে এতদিন চিন্তা করেছি সেটাও একটা ভুল সিদ্ধান্ত ছিল। এখন আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে চায়নার কয়েকটা ভ্যাকসিন আছে এবং রাশিয়ান ভ্যাকসিনটা আছে, এমনকি আমাদের যে ফাইজার বা মডার্নার ভ্যাকসিন সেগুলো আমাদের চিন্তায় রাখা উচিত। এতে সুবিধাটা হলো যে যত বেশি আমাদের অপশন গুলো থাকবে তাহলে আমাদের একটা না পেলে আরেকটা, আরেকটা না পেলে আরেকটা, সেই সুযোগটা বেড়ে যাবে। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে মাসে 50 লক্ষ টিকা পাওয়ার কথা ছিল, পর্যায়ক্রমে সেটা 3 কোটি হতো। কিন্তু যদি সময় মতো টিকা না পাওয়া যায় তাহলে পুরনো স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে মন্তব্য করছেন মিস্টার আহমেদ। মানুষের মনে ভ্যাকসিন পাওয়ার যে প্রত্যাশাটা জন্মেছিল সেটা একটা বড় ধাক্কা ছিল। এখন যেটা উচিত সেটা হলো যে নন ফার্মাসিউটিক্যাল যেগুলো ইন্টারভেনশন আছে, আইসোলেশন, কোয়ারেন্টাইন, ট্রেসিং, টেস্টিং, সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড ওয়াশিং, এই জায়গাগুলোতে আমাদের জোর দিতে হবে। গবেষকরা বলছেন, যেসব দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আছে সেসব দেশ থেকে টিকা আনার বিকল্প ব্যবস্থা হিসেবে চিন্তা করলে কাজে দ্রুত অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফারহানা পারভিন, আপনারা শুনছেন বিবিসি বাংলা রাতের আয়োজন পরিক্রমা। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। এবার আজকের ফোন ইন। বিবিসি ঢাকা স্টুডিও থেকে এই ফোন ইনটি পরিচালনা করছেন ফারহানা পারভিন। ফারহানা। ধন্যবাদ মাসুদ। বিবিসি বাংলার আজকের ফোন ইনের বিষয় করোনা ভাইরাস এবং বক্ষব্যাধি সংক্রান্ত শ্রোতাদের প্রশ্নের উত্তর দেবেন বাংলাদেশ বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর। তিনি এখন আমাদের সঙ্গে স্কাইপের মাধ্যমে যুক্ত হয়েছেন, আর টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে শ্রোতারা যুক্ত হবেন। তারা তাদের সমস্যা কথা জানতে চাইবেন চিকিৎসক কাজী সাইফুদ্দিন বেন্নুরের কাছ থেকে। মিস্টার বেন্নুর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম শ্রোতার কাছে। তিনি বরিশাল থেকে এখন আমাদের সঙ্গে কথা বলবেন, আফসানা আক্তার মায়া। জি, আমার কোশ্চেন হলো যে করোনায় আক্রান্ত ব্যক্তি 2 ফ্যামিলি 2 সদস্য বাট 1 ফ্যামিলি 2 সদস্য একই বেডে কি থাকতে পারবে?
মিস্টার বেনুর আপনি জি, শুনেছেন? জি। জি জি হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে যদি একাধিক ব্যক্তি আক্রান্ত হন তারা একই বিছানায় থাকতে পারবেন কিনা। হ্যাঁ, তাদের যদি দুজনই আক্রান্ত হয়ে থাকেন তাহলে তাদের এক বিছানায় বা এক ঘরে একসাথে থাকায় কোনো সমস্যা নেই। আচ্ছা, সেই ক্ষেত্রে তাদের যেই স্বাস্থ্যবিধির চিকিৎসার যে পদ্ধতি তাদের দুজনকে একই রকমভাবে মেনে চলতে হবে? জি, এখানে তাদের যে আইসোলেশনের একজন হলে যে আইসোলেশন করতেন, যারা আক্রান্ত নয় তাদেরকে বাঁচানোর জন্য তারা সম্মিলিতভাবে সেই সমস্ত জিনিসগুলো পালন করবেন। অর্থাৎ একই রকমভাবে তারা যারা আক্রান্ত নন তাদের থেকে দূরে থাকবেন, তাদের মাধ্যমে যেন অন্যরা আক্রান্ত না হন সেই দিকটা দেখবেন। কিন্তু যেহেতু তারা দুজনেই আক্রান্ত বা একাধিকজন আক্রান্ত, একজন থেকে আরেকজনের ক্ষতি হওয়ার তার কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ আপনাকে। রাজশাহী ইউনিভার্সিটি থেকে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজিয়া সুলতানা। আমি 2 বার যক্ষায় আক্রান্ত হই এবং ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হই। হয় যে ছিল সেটা একটা বড় ধাক্কা ছিল। এখন যেটা উচিত সেটা হলো যে নন ফার্মাসিউটিক্যাল যেগুলো ইন্টারভেনশন আছে, আইসোলেশন, কোয়ারেন্টাইন, ট্রেসিং, টেস্টিং, সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড ওয়াশিং, এই জায়গাগুলোতে আমাদের জোর দিতে হবে। গবেষকরা বলছেন যেসব দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আছে সেসব দেশ থেকে টিকা আনার বিকল্প ব্যবস্থা হিসেবে চিন্তা করলে কাজে দ্রুত অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফারহানা পারভিন, আপনারা শুনছেন বিবিসি বাংলা রাতের আয়োজন পরিক্রমা। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। এবার আজকের ফোন ইন। বিবিসি ঢাকা স্টুডিও থেকে এই ফোন ইনটি পরিচালনা করছেন ফারহানা পারভিন। ফারহানা। ধন্যবাদ মাসুদ। বিবিসি বাংলার আজকের ফোন ইনের বিষয় করোনা ভাইরাস এবং বক্ষব্যাধি সংক্রান্ত শ্রোতাদের প্রশ্নের উত্তর দেবেন বাংলাদেশ বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর। তিনি এখন আমাদের সঙ্গে স্কাইপের মাধ্যমে যুক্ত হয়েছেন, আর টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে শ্রোতারা যুক্ত হবেন। তারা তাদের সমস্যা কথা জানতে চাইবেন চিকিৎসক কাজী সাইফুদ্দিন বেন্নুরের কাছ থেকে। মিস্টার বেন্নুর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম শ্রোতার কাছে। তিনি বরিশাল থেকে এখন আমাদের সঙ্গে কথা বলবেন, আফসানা আক্তার মায়া। জি, আমার কোশ্চেন হলো যে করোনায় আক্রান্ত ব্যক্তি 2 ফ্যামিলি 2 সদস্য বাট এক ফ্যামিলি 2 সদস্য একই বিতে কি থাকতে পারবে? মিস্টার বেন্নুর আপনি শুনেছেন? জি জি হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে যদি একাধিক ব্যক্তি আক্রান্ত হন তারা একই বিছানায় থাকতে পারবেন কিনা। হ্যাঁ, তাদের যদি দুজনই আক্রান্ত হয়ে থাকেন তাহলে তাদের এক বিছানায় বা এক ঘরে একসাথে থাকায় কোনো সমস্যা নেই। আচ্ছা, সেই ক্ষেত্রে তাদের যেই স্বাস্থ্যবিধির চিকিৎসার যে পদ্ধতি তাদের দুজনকে একই রকমভাবে মেনে চলতে হবে? জি, এখানে তাদের যে আইসোলেশনের একজন হলে যে আইসোলেশন করতেন, যারা আক্রান্ত নয় তাদেরকে বাঁচানোর জন্য তারা সম্মিলিতভাবে সেই সমস্ত জিনিসগুলো পালন করবেন। অর্থাৎ একই রকমভাবে তারা যারা আক্রান্ত নন তাদের থেকে দূরে থাকবেন, তাদের মাধ্যমে যেন অন্যরা আক্রান্ত না হন সেই দিকটা দেখবেন। কিন্তু যেহেতু তারা দুজনেই আক্রান্ত বা একাধিকজন আক্রান্ত, একজন থেকে আরেকজনের ক্ষতি হওয়ার তার কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ আপনাকে। রাজশাহী ইউনিভার্সিটি থেকে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজিয়া সুলতানা। আমি 2 বার যক্ষায় আক্রান্ত হই এবং ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হই। আচ্ছা, এখন আবার আগের উপসর্গ দেখা দিচ্ছে, এখন আমার কি করণীয়? কি কি উপসর্গ দেখা দিচ্ছে আপনার এখন? এখন আগের মতো যেমন হালকা হালকা জ্বর আসতো রাতে করে, কাঁপুনি হতো হালকা, ক্ষুধা মন্দা, শুকনা কাশি, এগুলো আবার আগের মতো বুঝতে পারছি আমি। আচ্ছা, সাধারণত আমরা বলে থাকি যে একবার যক্ষ্মায় আক্রান্ত হলে এবং তার চিকিৎসাটা যদি একদম সঠিক মাত্রায় সঠিক সময়ের জন্য করা হয়ে থাকে তাহলে আরেকবার হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তবে হতে পারে না সেটা নয়। আপনি বলেছেন 2 বার হয়ে গিয়েছে, এবার 3য় বার হচ্ছে।
এটার মাত্রাটা আরো নগণ্য। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শুধুমাত্র জ্বর, ক্ষুধামন্দা বা কাশির জন্য এটাকে যক্ষ্মা না ভেবে আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন, বক্ষব্যাধি বিশেষজ্ঞের, এবং যক্ষ্মার যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো আছে এগুলো ভালোভাবে করুন, এবং এই সাথে এই ধরনের সমস্যা হওয়ার জন্য অন্য যে সমস্ত রোগ হতে পারে সেগুলোর ব্যাপারেও যাতে পরীক্ষা নিরীক্ষা করা হয় সে ব্যাপারটি দেখুন, তারপরে এটার ব্যাপারে চিকিৎসা নিন। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার বেন্নুর। আমি একটি জিনিস যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যক্ষ্মার প্রসঙ্গ যেহেতু এখানে এসেছে, যক্ষ্মার টিকা বাংলাদেশে দেওয়া হয়, মানে সরকারি যে টিকাগুলো থাকে তার মধ্যে যক্ষ্মার টিকাটা প্রথমেই দেওয়া হয়। এই টিকা কতখানি আসলে কাজ করে, মানে একটা মানুষের পরপর 2 বার হওয়া বা আবার সিমটম দেখা দেয়া? জি জি, এটা যেটা দেওয়া হয় যে বিসিজি টিকা যেটা দেওয়া হয়, আসলে বিসিজি টিকাটা 100% নিশ্চয়তা নয় যে এটি দিলেই তার যক্ষ্মা হবে না, তবে এটা একটা কমিউনিটিতে একটা মাস প্রোটেকশন তৈরি করে। সেই কারণেই এটি প্রত্যেকটি শিশুকে দিয়ে দেওয়া হয় যাতে এটার বিরুদ্ধে একটা প্রোটেকশন হয়, এবং দেখা গেছে যে এই কমিউনিটি লেভেলে এটাকে যদি বেশি মাত্রায় দেওয়া হয় তবে সেই কমিউনিটিটাতে যক্ষ্মার আক্রমণের হারটা অনেক কমে আসে, সেই কারণেই এটা দেওয়া হয়। কিন্তু এই টিকার মাধ্যমে সম্পূর্ণরূপে যক্ষ্মা থেকে কাউকে মুক্ত করা সম্ভব হয় না। অনেক ধন্যবাদ। রুবেল হোসেন এখন কথা বলবেন ঝালকাঠি থেকে। রুবেল হোসেন, আপনি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, বলুন আপনি। আচ্ছা ম্যাডাম, আমার আম্মুর অনেকদিন ধরে বুকে ব্যথা, তো আমি ইতিমধ্যে একজন ডক্টরের পরামর্শ নিয়েছি। ডক্টর অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, সেক্ষেত্রে ডক্টর বলতেছে যে কোনো সমস্যা নেই, শুধু গ্যাস্ট্রিক সমস্যা। তো সে ঔষধ দিয়েছে, আমি মাকে ঔষধ খাওয়াচ্ছি, কিন্তু তাতে কোনোই উপকার পাচ্ছি না, সে ব্যথা কোনো হচ্ছে না। তো এটার জন্য কি করণীয়, আমার কি সমস্যা? যে বুকে ব্যথা আসলে অনেকগুলো কারণে হয়ে থাকে, তার মধ্যে একটি হচ্ছে যেটি আপনাকে চিকিৎসক বলেছেন, অর্থাৎ গ্যাস্ট্রিক বা ডিউডেনাল আলসার বা পেপটিক আলসার জাতীয় সমস্যার জন্য বুকে ব্যথা হয়, যেটা সহজে বোঝা যায় না, মনে হয় যে এটা বোধহয় পেটের না। আর তাছাড়া এখানে ফুসফুসের কারণে বেশ কিছু কারণে ব্যথা হয়ে থাকে, সেই জন্য বক্ষব্যাধির একজন চিকিৎসকের পরামর্শ আপনার নেওয়া উচিত। সেই সাথে হৃদরোগের কারণেও এটা হয়ে থাকে, সেই ব্যাপারেও একটি পরামর্শ নেওয়া দরকার। এবং যেহেতু আপনি অনেকদিন ধরে ভুগছেন, মানে আপনার মা অনেকদিন ধরে ভুগছেন, আমার মনে হয় যে এটি কোনো মানে মাসকুলোস্কেলেটাল, অর্থাৎ যে আমাদের যে পাঁজর রয়েছে এবং পাঁজরের যে মাংসপেশি দিয়ে সংযুক্ত রয়েছে সেখানকার কোনো ব্যথা কিনা সেটিও পরীক্ষা করে দেখা দরকার। অতএব এই বুক ব্যথাটি যেহেতু দীর্ঘস্থায়ী হচ্ছে এবং ওষুধে ভালো হচ্ছে না, আপনি এ ব্যাপারে একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ প্রথমে নিয়ে ঠিক করে নিন যে কোন বিষয়ে এটা আসলে এখানে যুক্ত রয়েছে। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমাদের পরের শ্রোতা সিলেট থেকে রিফা তাসফিয়া। হ্যালো হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি রিফা তাসফিয়া বলছিলাম সিলেট থেকে। বলুন। আমার স্যারের কাছে একটা প্রশ্ন ছিল। আমার শ্বাসকষ্ট বিগত 4 বছর থেকে শ্বাসকষ্টের সমস্যা। তো 4 বছর আগে এটা শ্বাস টান হতো বা বুকে সাই সাই শব্দ হতো। তো আমি ডাক্তার দেখিয়েছিলাম, তখন তারা বলছিলেন যে হচ্ছে এটা অ্যালার্জি থেকে মানে হচ্ছে। আমার নাকে পলিপাস ছিল, তারা মানে বললেন যে হচ্ছে নাক থেকে এবং অ্যালার্জিজনিত কারণে এটা হচ্ছে। তো তারপরে আমি প্রোভেয়ার 10 খেতাম, তো ওইটা অনেকদিন কন্টিনিউ করার পরে ওষুধটা আর কাজ করছিল না। তারপরে এখন আমি শ্বাসটানটা কমে গেছে, 2 বছর এখন চলতেছে। এখন আমি 2টা ওষুধ খাই, একটা হচ্ছে মন্টিল্যাব আর একটা হচ্ছে অ্যাসকোভা। এই 2টা ওষুধ আমি কন্টিনিউ করি প্রত্যেকদিন, কিন্তু কোনো একদিন বা 2 দিন যদি মিস্টেক হয়ে যায় তখন দেখা যায় যে বুকে কাশি কাশি ভাব হয় বা হচ্ছে শ্বাসের একটা মানে চাপ চাপ লাগে বুকে, তারপরে মানে একটু বুকটা ভারী মনে হয়। তো আমার প্রশ্নটা ছিল এটা যে এটার কি কোনো নিরাময় নেই, মানে একেবারে পার্মানেন্ট কোনো চিকিৎসা আছে কিনা? হ্যাঁ, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। আপনি যেটা বলেছেন এবং আপনার চিকিৎসক যেটা বলেছেন সেটার ব্যাপারে একটু সংক্ষেপে ব্যাখ্যা দিই যে যাদের অ্যালার্জির মাত্রাটা বেশি থাকে তাদের 4টা জায়গায় সমস্যা হতে পারে। প্রথমত হচ্ছে ফুসফুসে, যেটা আপনার হচ্ছে, আপনার বুকে সাই সাই শব্দ হতো, কাশি হয়। আরেকটি হচ্ছে নাকে, সেটিও আপনার কিছুটা আক্রান্ত হয়েছেন। আরেকটি হয় চোখে, চোখ চুলকায়, চোখ লাল হয়ে যায়। এবং চতুর্থত হয় চামড়ায়, সেখানে লাল দাগ হয়, চুলকানি হয়। সবার যে সবগুলো হবে তা না, কারো কারো সবগুলো হয়, কারো কোনো একটা দুটো হয়। আপনার ক্ষেত্রে ফুসফুসটা বেশি আক্রান্ত হয়েছে এবং সেই আক্রমণের ফলে আপনার অ্যাজমা জাতীয় সমস্যা হয়েছে বলে আমার ধারণা হচ্ছে। আপনি সেই জন্য
অবশ্যই একটা পরীক্ষা করিয়ে নেন। লাং ফাংশন টেস্ট বা ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট বলে আমরা কিছু পরীক্ষা করি, যেটাতে বোঝা যায় যে আপনার এটার ভিতরে অ্যাজমাটা আছে কিনা, অর্থাৎ অ্যালার্জিটা অ্যাজমাতে পরিণত হয়েছে কিনা। এবং সেক্ষেত্রে শুধু আপনি যে ধরনের ওষুধগুলো খাচ্ছেন সেগুলো আসলে আপনাকে সাময়িক উপশম দিবে। এজন্য আপনাকে ইনহেলার জাতীয় ওষুধের মাধ্যমে ইনহেল কর্টিকোস্টেরয়েড, যেটা কিনা প্রপার প্রোটেকশন দেয়, লং টাইম প্রোটেকশন দেয়, সেই ওষুধ জাতীয় ওষুধগুলো আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে এই যে হঠাৎ করে আপনি ভালো থাকেন আবার খারাপ হন, সেটি আর হবে না, আপনি একটি দীর্ঘমেয়াদী সমাধান পাবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের এবারে শ্রোতা নেত্রকোনা থেকে রিনা হায়াত। আমার আজকের বিবিসি বিশেষজ্ঞের কাছে একটি প্রশ্ন। এই যে শীতে আমরা একদিকে করোনার প্রকোপ, করোনায় ভয়ে আছি, অন্যদিকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আমরা তো এই যে শীতের মৌসুমে ফ্রিজ থেকে আমরা নানান খাবার বের করে ঠান্ডা খাবার খাই। এই ফ্রিজের খাবারের ভেতরে কি করোনা আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা আমরা ফ্রিজের খাবার এই শীত মৌসুমে খেতে পারবো কিনা? হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন এটা আসলে সরাসরি এই ধরনের কোনো স্টাডি বা কোনো গবেষণা হয়নি যে ফ্রিজে বহুদিন যাবত যে খাবারটা সংরক্ষণ করা হয়েছে তার মধ্যে করোনা আছে কি নাই। আমি এই ব্যাপারে এই জন্য সরাসরি আপনাকে বলতে পারছি না। তবে একটি কথা কিন্তু অত্যন্ত সত্য যে সরাসরি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খাবার খাওয়া কখনোই স্বাস্থ্যসম্মত নয়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটিকে, যে খাবারটিকে আপনি বের করছেন, এটিকে গরম করে এবং সুনির্দিষ্ট তাপমাত্রা এনে তারপরে খাদ্য গ্রহণ করাটাই এক্ষেত্রে উচিত হবে। ধন্যবাদ আপনাকে। শ্রোতাদের অনুষ্ঠানের এ পর্যায়ে মনে করিয়ে দিচ্ছি, আজকে করোনা ভাইরাস এবং বক্ষব্যাধি সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন বাংলাদেশ বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং বাংলাদেশ হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর। আমাদের পরের শ্রোতা যোগ দিচ্ছেন ঢাকা থেকে মুক্তার হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মূলত করোনা পেশেন্ট। 2 তারিখে আমার 22 দিন পরে আর কি করোনা নেগেটিভ আসে, কিন্তু এখনো আমার কাশি আছে এবং একটু ঠান্ডা লাগলে কাশির মাত্রাটা বেড়ে যায় আর কি। বুক ভারী ভারী লাগে, শারীরিক দুর্বলতা অনুভব করি এবং অফিস করাটা, যেহেতু আমি একজন ব্যাংকার, আমার জন্য অনেক ক্লান্তিকর মনে হয়। এক্ষেত্রে আমার করণীয় কি জানালে উপকৃত হতাম। জি, আপনি যে সমস্যাটা বলছেন এটা আমরা এখন প্রতিনিয়তই পাচ্ছি। এটা পোস্ট করোনা কমপ্লিকেশনস, যেটা ফুসফুসের ক্ষেত্রে অনেক রোগীর ক্ষেত্রেই হচ্ছে, যে ফুসফুসে কিছু ফাইব্রোসিস তৈরি হচ্ছে, অর্থাৎ ফুসফুসের কিছু কিছু অংশ জায়গা অকেজো হচ্ছে বা জায়গাটা শক্ত হয়ে যাচ্ছে এবং ঠিক মতো অক্সিজেন এবং বাতাস আদান প্রদানের কাজটা সে করতে পারছে না। এবং তাদেরই এই ধরনের হয়রান হয়ে যাওয়া, দুর্বল লাগা, কাশি হওয়া, শ্বাসকষ্ট হওয়া, বুকে চাপ লাগা, এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। আপনি এক্ষেত্রে একজন বক্ষব্যাধি চিকিৎসকের পরামর্শ নিন এবং অবিলম্বে একটি HRCT অর্থাৎ হাই রেজুলেশন সিটি স্ক্যান করিয়ে নেবেন। একমাত্র এই পরীক্ষাটাতেই ভালোভাবে বোঝা যায় যে আপনার ফুসফুসে কোনো ফাইব্রোসিস হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনাকে শ্বাসকষ্ট কমানোর ওষুধ এবং সেই সাথে ফাইব্রোসিস কমানোর ওষুধ শুরু করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের পরের শ্রোতা যোগ দিচ্ছেন পঞ্চগড় থেকে পিঙ্কি রানী। জি ম্যাডাম, আদাব। আমি কথা বলতেছি পিঙ্কি রানী মারিয়া জায়গির পাড়া থেকে, পঞ্চগড় থেকে। বলুন আপনি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের গ্রামে অনেক অসচেতন ব্যক্তিকে দেখা যায় যারা সকালে ঘুম ভাঙার মাত্র বিড়ি জাতীয়, তামাক বা অনেকের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে। এতে করে বুকের ফুসফুস সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কতটুকু ক্ষয়ক্ষতি হতে পারে জানতে চাই আমি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন, আমাদের বিশেষজ্ঞ তিনি উত্তর দিবেন। মিস্টার বেন্নুর। জি, আপনি যেটা বলেছেন আমি ধরে নিচ্ছি যে ওনারা যে ধূমপানটা করে থাকেন এটা তামাক জাতীয় জিনিসই প্রধানত, এবং আমরা তো এটা সবসময় জানি যে এই ধরনের তামাক জাতীয় ধূমপানের জন্য, অর্থাৎ সিগারেট পান বা হুক্কা পান, এগুলোর জন্য শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে ক্ষতি হতে পারে না। প্রথমত সরাসরি ফুসফুসকে সে ক্ষতিগ্রস্ত করে, ফুসফুসকে অকেজো করে দেয়, তার হৃদরোগ হতে পারে, তার রক্তচাপ বেড়ে যেতে পারে, তার ডায়াবেটিস খারাপ হয়ে যেতে পারে, তার কিডনিতে সমস্যা হতে পারে এবং এমনকি তার ব্রেনেও এফেক্ট করতে পারে। অতএব এই ধরনের বদভ্যাস কখনোই থাকা উচিত নয় এবং অবিলম্বে এটি যেন তারা ত্যাগ করেন সেই ব্যাপারে একটা সামাজিক সচেতনতা গড়ে তোলা উচিত।
অনেক ধন্যবাদ। খুলনা থেকে আমাদের পরের শ্রোতা ভাবনা বালা। আমার প্রশ্ন হচ্ছে কি, করোনা ভাইরাস যেহেতু কেউ পাচ্ছে না, সেহেতু বিভিন্ন মোড় নেওয়া ভাইরাস থেকে কিভাবে মানুষ পাবে সেটাই আর কি। আপনার প্রশ্নটা আমি সরাসরি বুঝতে পারিনি, আপনি কি আরেকবার বলবেন? আমিও ভাবনবালা আপনার প্রশ্নটি আরেকবার করোনা একটু বলুন। ভাইরাস থেকে, করোনা ভাইরাসের টিকা যেহেতু কেউ পাচ্ছে না, সেহেতু এই নূতন মোড় নেওয়া এই যে ভাইরাসের রূপ, এ থেকে মানুষ কিভাবে রক্ষা পাবে? ধন্যবাদ জি জি আপনাকে। জি, আমি এবার বুঝতে পেরেছি। আসলে করোনা ভাইরাসের টিকা যেটা আমাদের সরকার চেষ্টা করছিলেন, সেখানে একটি সেটব্যাক হয়েছে বা একটি বাধা এসেছে বলে মনে হচ্ছে। হয়তো এটা কাটিয়ে ওঠা যাবে, সেই ক্ষেত্রে আমরা এখনো আশাবাদী যে কোনো না কোনো ভাবে আমরা হয়তো টিকা পাবো। একান্ত যদি না পাওয়া যায়, এটি স্বভাবই হচ্ছে যে সে তার চেহারার পরিবর্তন করে, তার চরিত্রের পরিবর্তন করে, এবং এই করোনা ভাইরাসটাও সেই একই ব্যাপার হয়েছে যে 1 বছরের মাথায় এসে তার চেহারার এবং চরিত্রের কিছুটা পরিবর্তন করেছে। তার ফলে যেটা হবে যে এটা আক্রমণের হার, আক্রমণের মাত্রা হয়তো আগের বারের তুলনায় একটু কমের হবে। একইভাবে রোগের ভোগান্তিটাও একটু অন্য ধরনের হবে, কিন্তু সাবধানতা একই রকম। আগের ভাইরাস থেকে রক্ষার জন্য যে সমস্ত সাবধানতা একটু আগে আমি বলেছি, সম্পূর্ণরূপে একই রকম সাবধানতা আমাদেরকে নিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে, আপনাকে অনেক ধন্যবাদ। আর শ্রোতারা যারা এখনও অপেক্ষা করছেন টেলিফোন লাইনে, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। পরবর্তী আমাদের ফোন ইন অনুষ্ঠানে অবশ্যই আপনারা অংশ নেবেন। এখন আমরা ফিরে যাচ্ছি লন্ডন স্টুডিওতে সহকর্মী মাসুদ হাসান খানের কাছে। ধন্যবাদ ফারহানা। আজকের ফোন ইন পরিচালনা করলেন ফারহানা পারভিন। এবারে অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। ভারতের কাছ থেকে করোনার টিকা পেতে সমস্যা হতে পারে, এই খবরের পর বাংলাদেশ সরকার বলেছে ভারতের সাথে চুক্তিতে কোনো ব্যত্যয় ঘটবে না। এর আগে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে করোনা ভাইরাস টিকা রপ্তানি করতে দিল্লি সরকার